নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ রোববার সকাল 9টা মানেই আমাদের কেস স্টাডির সময়। আজ আমরা খুবই একটি মজার কেস স্টাডি নিয়ে আলোচনা করব। তো এই কেস স্টাডি যখন আমরা আলোচনা করব আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা প্রত্যেকেই এনজয় করবেন। তো অবশ্যই কেস স্টাডিটা সম্পূর্ণ দেখুন। আর ইউপিএসসি জিএস পেপার 4-এ কিন্তু 120 থেকে 130 নাম্বার কেস স্টাডি থেকে কোশ্চেন আসে। তো অবশ্যই জায়গাটাকে গুরুত্ব দেবেন, একেবারে ফেলে ভাববেন না। আর আমি যে 50টা কেস স্টাডির সিরিজ নিয়ে আসছি, এই 50টা কেস স্টাডি কমপ্লিট করার পর আপনার কিন্তু অন্য কোনো প্রবলেম আসবে না কেস স্টাডি সলভ করার সময়। সাধারণত কেস স্টাডি সলভ করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয়, একটু ভাবনা চিন্তা করতে হয়, কিন্তু আমি সেটা আর একটু এগিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো কেস স্টাডিটা এখানে অনেক বড় কেস স্টাডি আজকে, মানে কোশ্চেনটা খুবই বড়। তো আমি কোশ্চেনটা আর দেখে দেখে পড়ছি না, রিডিং পড়ছি না, আমি কেস স্টাডিটা মুখে বলে দিচ্ছি যে কোশ্চেনের মাধ্যমে কী বলা হয়েছে। তো আপনারা চাইলে এই কেস স্টাডিটা নিজেরা পড়ে নিতে পারেন এখান থেকে। তো চলুন, কেস স্টাডিতে কী বলা হচ্ছে যে আপনি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম পাস করেছেন একটা ভালো র্যাঙ্কের সাথে এবং আপনার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আইএএস। তো আপনি আইএএসে জবও পেয়ে গেলেন। শুধু জব পেলেন তাই নয়, আপনি যে এরিয়ায় জব পেলেন, আপনি আপনার নিজের এরিয়ায় জব পেলেন এবং সেটা আপনার নিজের স্টেটে জব পেলেন। আর আপনাকে যে ক্যাডারে দেওয়া হলো সেখানে কিন্তু একটা ভ্যাকান্সি ছিল আপনার জন্য। তো ঠিক আছে, ভ্যাকান্সি তো রয়েছে। তো সেই এরিয়ায় সেখানকার এর আগের ফর্মার সিএম, এর আগের সিএম তিনি থাকেন, তার বাড়ি আপনার যে হোম স্টেট অবশ্যই সেখানে থাকবে সেই সিএমের বাড়ি। তো যে এরিয়ায় আপনি পোস্টিংয়ে আছেন সেখানেই সেই সিএমের বাড়ি। তো সেই সিএম আপনাকে দেখেছে, সেই সিএমের মেয়ে আপনাকে দেখেছে, সিএমের মেয়ের আপনাকে খুব পছন্দ হয়েছে, সিএমের বাড়ির লোকের আপনার খুব পছন্দ হয়েছে, সিএমেরও আপনার খুব পছন্দ হয়েছে এবং সিএমের মেয়ে খুবই সুন্দর দেখতে, অর্থাৎ খুবই সুন্দরী, এবং তিনি কিন্তু ফরেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়ে এসেছেন। তার সাথে সাথে আপনার বাড়ির লোক, আপনার ফ্যামিলির লোক, তাদেরও কিন্তু সেই সিএমের মেয়েকে খুব পছন্দ হয়েছে। খুবই সুইট গার্ল এবং তার বিহেভিয়ার খুবই ভালো। আপনার বাড়ির লোক, আপনার বাবা মা খোঁজ নিয়ে দেখেছে যে সিএমের যে মেয়ে আপনার পছন্দ করেছে, আপনাকে পছন্দ করেছে, সে খুবই সুন্দরী এবং তার বিহেভিয়ার খুবই ভালো এবং মনের দিক থেকেও খুব ভালো মানুষ এবং তার কাছে ডিগ্রিও রয়েছে ফরেন ইউনিভার্সিটি থেকে। কিন্তু একটা প্রবলেম রয়েছে। সিএম আপনার বাড়ি এর আগে এসেছিল, সিএম আপনার বাবা মার সাথে কথা বলেছে, দুপক্ষই আপনাদের মধ্যে রাজি এবং সব দিক ঠিক আছে। কিন্তু প্রবলেম কোথায় জানেন? সিএম তিনি কিছু বছর জেল খেটেছেন। কেন? তিনি একটি করাপশানের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন, তো তার জন্য তিনি জেল খেটেছেন। তো এই পজিশানে দাঁড়িয়ে আপনার কি সিএমের ওই মেয়েকে বিয়ে করা উচিত নাকি উচিত নয়? তো কোশ্চেন হচ্ছে এখানে, ওই পজিশানে দাঁড়িয়ে সিএম একটা করাপশানের সাথে যুক্ত ছিলেন, আপনি সেখানে আবার এক্সিকিউটিভ পদে রয়েছেন, আইএএস, প্রবাবলি ডিএমও হতে পারেন। তো সেখানে সিএমের আবার অনেক টাকা রয়েছে, সিএমের একমাত্র মেয়ে খুব সুন্দরী। এই কন্ডিশনে দাঁড়িয়ে আপনি কি সেই সিএমের মেয়েকে বিয়ে করবেন নাকি করবেন না? আরেকটা প্রবলেম হতে পারে, দেখুন, সিএম আপনার কাছ থেকে অনেক এক্সট্রা সুবিধা নিতে পারে। আপনি যেহেতু এক্সিকিউটিভ প্রশাসনিক পদে রয়েছেন, তো আপনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। আপনি হয়তো বায়াসড হবেন সিএমের প্রতি, যেহেতু আপনার শ্বশুর মশাই, ফাদার ইন ল। তো এই কন্ডিশনে দাঁড়িয়ে আপনি কী করবেন? তো কোশ্চেন এখানে রয়েছে, ডু ইউ থিঙ্ক ইট ইজ আনএথিক্যাল? আপনি কি এটাকে আনএথিক্যাল ভাবেন, এই বিয়ে করাটাকে? সেকেন্ড কোশ্চেন রয়েছে, আপনি কি এই ম্যারেজ প্রপোজালকে ডিনাই করবেন শুধুমাত্র এই জন্যে যে আপনার ফাদার ইন ল তিনি একজন ক্রিমিনাল ছিলেন এবং তার এগেনস্টে পেন্ডিং কেস রয়েছে? আর 3 নম্বর হয়েছে, ক্রিটিক্যালি এক্সামাইন এথিক্যাল ইস্যুস ইনভলভড ইন দিস কেস স্টাডি। তো আমি 3টে এখানে অ্যানালাইসিস করবো। আমি এর আগের ভিডিওগুলোতে এথিক্যাল ইস্যুটা নিয়ে আলোচনা করতাম না, কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল কেস স্টাডি। তো এখানে আপনার মনে হতে পারে খুবই সহজ জিনিস, কিন্তু এখানকার এথিক্যাল ভ্যালুটা কিন্তু খুব
গুছিয়ে লিখতে হবে, সেগুলো আমি পয়েন্ট করে এনেছি, তো কোনো রকম প্রবলেম নেই। চলুন শুরু করা যাক। আমি ছোট্ট করে ভিডিওটা শুরু করার আগে, অ্যান্সারটা শুরু করার আগে আরেকবার বলে দিচ্ছি, আপনি যে ইউপিএসসিতে টপ করেছেন, আপনার যে এরিয়ায় পোস্টিং হয়েছে, আপনি আইএএস চুজ করেছেন, আপনি আইএএস পেয়ে গেছেন, এবং আপনার যে এরিয়াতে পোস্টিং হয়েছে সেই এরিয়া সিএমের মেয়ে আপনাকে খুব পছন্দ করেছে, আপনারও তাকে খুব পছন্দ, আপনার ফ্যামিলিরও খুব তাকে পছন্দ, সিএমের ফ্যামিলিও তাকে খুব পছন্দ করেছে, কিন্তু সিএম কয়েক বছর জেল খেটেছে, তো সেই কারণে কি আপনি তাকে ডিনাই করবেন, প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না? আর একটা জিনিস মনে রাখবেন, সিএম খুবই ধনী, তার কাছে প্রচুর সম্পত্তি রয়েছে, তো এই দিকটাও লক্ষ্য রাখবেন। কিন্তু আরেকটা জিনিস, আপনি যদি সিএমের মেয়েকে বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি সিএমের প্রতি বায়াসড হতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক অ্যান্সারটা। প্রথম কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেনে কি বলা হয়েছিল, ডু ইউ থিঙ্ক ইট ইজ আনএথিক্যাল, আপনি কি এটাকে আনএথিক্যাল মনে করেন? প্রথম কন্ডিশন, এখানে দুটো কন্ডিশন আছে। কন্ডিশন 1, আপনার গার্লফ্রেন্ড আছে, তো আপনার গার্লফ্রেন্ড থাকলে আপনি তাকে চিট করতে চান না, তো এক্ষেত্রে কিন্তু এই প্রপোজাল অ্যাকসেপ্ট করা আনএথিক্যাল। আপনাকে দুটো ভিউ লিখতে হবে, আপনার গার্লফ্রেন্ড আছে নেই সেটা কিন্তু কোশ্চেন অ্যান্সার শিটে দেখতে যাওয়া হবে না। আপনি লিখে দিলেন আমার গার্লফ্রেন্ড আছে, আমি এক্ষেত্রে এইগুলো দেখাবো না, ওইগুলো করলে হবে না, আপনাকে দুটো দিকই দেখাতে হবে। যে প্রথম কন্ডিশন, আপনার গার্লফ্রেন্ড আছে এবং আপনি তাকে চিট করতে চান না, তাহলে আপনি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করছেন না, ডিনাই করছেন, এবং এর পার্সপেক্টিভে আপনি এথিক্যাল ভিউটা দেখিয়ে দিলেন। এর এথিক্যাল ভিউটা আপনারা প্রত্যেকেই পারবেন, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো না। কিন্তু কোশ্চেন হলো, আপনার গার্লফ্রেন্ড নেই, সেকেন্ড কন্ডিশানে আপনার গার্লফ্রেন্ড নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। এবার আপনি কীভাবে এগিয়ে যাবেন? তো প্রথম কোশ্চেনের অ্যান্সার, আপনি কি এই ম্যারেজ প্রপোজালকে আপনি কি আনএথিক্যাল মনে করছেন? ইন কেস অফ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে কিন্তু একেবারেই নয়। আপনি মনে করছেন, আচ্ছা আপনি করতে করতে এটা একটু গুলে যেতে পারে, আমি নিজের হিসেবে বলছি, আমি এই পজিশনে থাকলে আমি মনে করব যে এই ম্যারেজ প্রপোজালটা আনএথিক্যাল নয়, আমি অবশ্যই বিয়েতে সম্মতি জানাবো। কেননা দেখুন, মেয়েটি ওয়েল এডুকেটেড এবং তার মন ভালো, তার বিহেভিয়ার ভালো, সুন্দরী, এবং তিনি ওয়েল এডুকেটেড, সবচেয়ে বড় কথা। এবং আমার বাবা মা, আমার প্যারেন্টস তাকে পছন্দ করেছে, এবং দুই পক্ষরই মত রয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, কোশ্চেনে বলা রয়েছে দেখবেন, আপনারা সমগোত্রীয়, অর্থাৎ আপনাদের কাস্ট সেম। এখানে আপনি একটা লাইন অবশ্যই উল্লেখ করবেন যে কাস্ট কোনো ম্যাটার করে না, সেটা আমার কাস্টেরই হোক বা আনাদার কাস্টেরই হোক না কেন, কাস্ট কোনো ম্যাটার করে না। যদি এখানে হিন্দু মুসলিম প্রবলেম হয়, হিন্দু খ্রিস্টান, খ্রিস্টান মুসলিম, এখানেও কিন্তু এই লাইনটা তুলে দেবেন যে কাস্ট কোনো ম্যাটার করে না, নাহলে কিন্তু আপনার নাম্বার একেবারে ডাউনে চলে আসবে। তো ইন কেস অফ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আপনি লিখছেন যে এটা একেবারে আনএথিক্যাল নয়, কারণ সেই মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে, সে ওয়েল এডুকেটেড, খুব ভালো বিহেভিয়ার তার, সুন্দরী, এবং এই ব্যাপারে তার কোনো ইস্যু নেই। আর একজন সিভিল সার্ভেন্ট হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লিয়ার ডিফারেন্স রাখা, যে পার্সোনাল অ্যাফেয়ার্স এবং ডিউটির মধ্যে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয়। অর্থাৎ আপনার পার্সোনাল লাইফ এবং আপনার ডিউটি দুটো আলাদা জায়গায়, দুটোকে আপনাকে সমান গুরুত্ব দিতে হবে। আর প্রথমে আপনার অ্যাজ এ সিভিল সার্ভেন্ট আপনাকে কিন্তু আপনার জবটাকে, আপনার ডিউটিকে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু আপনার ওপর ভরসা করে কিন্তু একটা জেলার মানুষ ডিপেন্ড করবেন। তো এটা হচ্ছে, আপনি এটাকে আনএথিক্যাল মনে করছেন না। নেক্সট, will you deny this marriage proposal because your father-in-law was a criminal and many cases against him are pending? তো আপনি কি এটা ডিনাই করে দেবেন শুধুমাত্র এই কারণে যে আপনার হবু শ্বশুরমশাই, তার নামে ক্রিমিনাল কেস রয়েছে এবং তিনি জেল খেটেছেন? সঠিক উত্তর হবে না, আপনি তার জন্যে কখনোই এটা ডিনাই করবেন না। কেন করবেন না? দেখুন, এখানে আপনার ফাদার ইন ল সেখানে ক্রিমিনাল, তিনি জেল খেটেছেন, তার ওপর অনেক পেন্ডিং কেস রয়েছে, কিন্তু তার মেয়ে এখানে কোনো রকম দোষ করেনি। তো এখানে যদি আপনি শুধুমাত্র এই কারণে ডিনাই করে দেন, তাহলে কিন্তু আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এখানে নেগেটিভ ইম্প্যাক্ট বলতে আমি বোঝাতে চাইছি যে আপনি যদি শুধুমাত্র এই কারণে ডিনাই করে দেন, তাহলে আপনার যে এথিক্যাল ভ্যালু সেটা অতটা স্ট্রং প্রমাণিত হবে না। তারপরে এই যে টপিকটা, এটা আপনি কেন ডিসাইড করবেন,
এই ব্যাপারটা তিনি ক্রিমিনাল কি না সেই ব্যাপারটা ডিসাইড করার রাইট শুধুমাত্র কোর্টের রয়েছে। অবশ্যই কোর্টের কথা আপনারা এখানে উল্লেখ করবেন, পারলে কোর্ট রিলেটেড কিছু আর্টিকেল তুলে দিতে পারবেন। আপনারা একটু সার্চ করে দেখবেন কোর্ট রিলেটেড কী কী আর্টিকেল আপনি এখানে পুট করতে পারবেন আপনার সুবিধা মতো, তো সেই অনুযায়ী দেবেন। এবং এখানে আবার একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমার অথরিটি এবং আমার ইমেজের মধ্যে কোনো রকম যাতে ব্যাড ইম্প্যাক্ট না পড়ে, এক্ষেত্রেও আমার এটা লক্ষ্য রাখতে হবে। এবং আমি কখনোই বায়াসড কাজ করব না। এখানে মনে রাখতে হবে, এখানে কোশ্চেনে কিন্তু এক জায়গায় ছিল যে সিএম আর আপনি এক্সিকিউটিভ পদে রয়েছেন, তাহলে আপনি কি বায়াসড হিসেবে কাজ করবেন? তো আপনাকে সেখানে আবার লিখতে হবে যে আপনি বায়াসড কাজ করবেন না। আর যদি সে গিলটি হয় তাহলে দোষটা তার মেয়ের কোনো দোষ নেই, এবং তার মেয়ে মানে আপনার ফাদার ইন ল, তার মেয়ে সে কিন্তু জেন্টেল এবং ডাউন টু আর্থ। আর শুধুমাত্র এই কারণে যে সে একজন ক্রিমিনাল, তার মেয়ের কোনো রকম শাস্তি পাওয়া উচিত নয় এখানে। তো এটা কিন্তু ইন কেস অফ হার ফাদার ওয়াজ এ ক্রিমিনাল এখানে লিখতে হবে। আমি আরেকবার রিপিট করে দেবো, আমি জাস্ট একবার প্রথমে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যান্সার শিটটা কীভাবে তৈরি করতে হবে সেটা বলে দিচ্ছি। নেক্সট রয়েছে এথিক্যাল ইস্যু। এথিক্যাল ইস্যুর মধ্যে 3টে পয়েন্ট আপনাকে অবশ্যই রাখতে হবে। এক, অনেস্টি। অনেস্টি বলতে কি, তো আপনার এটা বলতে হবে যে আপনি খুবই এফিশিয়েন্ট নিজের কাজের দিক থেকে, এবং ফিউচারেও আপনি খুবই এফিশিয়েন্ট থিঙ্কিং নিজের মধ্যে রাখবেন, এবং আপনার পার্সোনাল লাভের জন্য আপনি আপনার পোস্টিং এবং প্রমোশনকে ইউজ করবেন না, এটা অনেস্টির মধ্যে লিখতে হবে। ইন্টিগ্রিটির মধ্যে কি লিখবেন, আপনি যেহেতু একজন অনেস্ট এবং ইন্টিগ্রিটি ইজ দ্য প্রিরিকুইসাইট অ্যান্ড মোরাল স্ট্রেংথ। তো ইন্টিগ্রিটি একজন মানুষের মোরাল স্ট্রেংথকে কিন্তু প্রেজেন্ট করে, এবং একজন কমপ্লিট ইন্টিগ্রেটেড পার্সোনালিটি তাকে কিন্তু কোনো রকম কনফিউজিং ওয়ার্কের মধ্যে থাকলে হয় না, কনফিউজিং ডিসিশান সে নিতে পারে না। তো এটাও আপনি লিখবেন। তো যেহেতু আপনি একটা ক্লিয়ার ডিসিশান নিয়েছেন এর আগে যে আপনি অবশ্যই তাকে বিয়ে করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা লিখতে হবে। আর একটা সবচেয়ে বড় জিনিস, আনবায়াসনেস। তো এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে, যেহেতু আপনি এক্সিকিউটিভ পদে রয়েছেন সেহেতু আপনি বায়াসড হিসেবে কাজ করবেন না, আপনি আনবায়াসড হিসেবেই কাজ করবেন। না হলে কিন্তু আপনার ডিউটি এবং পার্সোনাল অ্যাফেয়ার্সের মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না, এটা গুরুত্ব দেবেন। এতক্ষণ ধরে আমরা অনেকটা গুলিয়ে অ্যান্সার বললাম, এবার অ্যান্সারটা একটু সাজিয়ে নেওয়া যাক। আমি বিভিন্ন পয়েন্টগুলো বলে দিলাম এতক্ষণ ধরে, এবার অ্যান্সারটা কীভাবে সাজানো যেতে পারে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে দুটো কন্ডিশনের কথা উল্লেখ করতে হবে। প্রথম কন্ডিশন কি, কন্ডিশন 1-এ আপনি লিখছেন যদি আপনার একটা গার্লফ্রেন্ড থাকে, ইন কেস অফ ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, তো আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আপনি তাকে চিট করতে চান না, এবং আপনি সেই মেয়েটাকে রিজেক্ট করে দেবেন। সেই মেয়েটা বলতে আপনার গার্লফ্রেন্ডকে নয়, সেই এমএলএ এমপি বা সিএমের মেয়েকে আপনি রিজেক্ট করে দিচ্ছেন। এবার এর পার্সপেক্টিভে আপনি আপনার এথিক্যাল ভ্যালুটা দেখিয়ে দিলেন। নেক্সটে কন্ডিশন 2-তে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই। এবার এই কন্ডিশানে আপনি এখানে একটা জিনিস, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই বা আপনি কাউকে কমিট করে রাখেননি, তো আর এই কন্ডিশানে কি হবে, এই কন্ডিশানে কিন্তু বাকি কোশ্চেনগুলো ফিট করবে। আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে কিন্তু বাকি কন্ডিশানগুলো এই মানে বাকি পয়েন্টগুলো এই কন্ডিশানে ফিট করছে না। তো এবার দেখুন, প্রথম ক্ষেত্রে প্রথম কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখতে হবে। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছিল যে এটা কি আপনি আনএথিক্যাল মনে করেন, আপনার গার্লফ্রেন্ড থাকলে এটাকে আনএথিক্যাল অবশ্যই নয়। তো যদি আপনার গার্লফ্রেন্ড না থাকে তো আপনি এটাকে আনএথিক্যাল মনে করবেন না। কেন মনে করবেন না, তার কারণ হচ্ছে মেয়েটি ওয়েল এডুকেটেড, সে বাইরের ইউনিভার্সিটি থেকে স্টাডি করে এসে, ফরেন ইউনিভার্সিটি, তার ব্যবহার খুব ভালো, এবং আপনার প্যারেন্টস তাকে খুব পছন্দ করে। দুটো ফ্যামিলির মধ্যে রিলেশন খুবই ভালো, দুটো ফ্যামিলি নিজেদেরকে পছন্দ করছে, এবং আপনি এটা মনে করেন না যে আপনার পার্সোনাল অ্যাফেয়ার্স এবং মানে আপনার পার্সোনাল অ্যাফেয়ার্স কখনোই আপনার ডিউটির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তো আপনি অবশ্যই তাহলে এটাকে আনএথিক্যাল মনে করছেন না। সেকেন্ড কোশ্চেন ছিল, উইল ইউ ডিনাই দিস ম্যারেজ প্রপোজাল বিকজ ইয়োর ফাদার ইন ল ওয়াজ এ ক্রিমিনাল। এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে একেবারেই নয়, আমি এটাকে ডিনাই করব না। তার কারণ হচ্ছে আমার ফাদার ইন লর
যে শাস্তি সেটা কোর্ট দেবে। যদি তিনি অপরাধী হন তাকে অবশ্যই কোর্ট শাস্তি দেবেন এবং তার অপরাধের শাস্তি তার মেয়ে ভোগ করবে না। আর এটা দেখা একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আপনার কর্তব্য, এটাকে আপনি লিখবেন। এবং আপনার ওই একই কথা আবার লিখতে হবে, আপনার পার্সোনাল অ্যাফেয়ার্সের সাথে আপনি আপনার ডিউটিকে কখনোই গুলিয়ে ফেলবেন না। আর একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আপনার কিন্তু যে ডিসিশন মেকিং পাওয়ার সেটা আরও স্ট্রং হওয়া দরকার, এগুলো লিখতে হবে। তো দুটো পার্সোনাল অ্যাফেয়ার্স এবং তার সাথে ডিউটি, এই দুটোকে গুলিয়ে ফেলা যাবে না। তো এটা হলো আপনার, আপনি ম্যারেজ প্রপোজালটাকে ডিনাই করছেন না অ্যাকসেপ্ট করছেন তার অ্যান্সার এইভাবে লিখতে হবে। ওটা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, মানে 100 ওয়ার্ড আমি জাস্ট সংক্ষেপে 5 থেকে 10 ওয়ার্ডের মধ্যে বলে দিলাম, এটা আপনি গুছিয়ে কীভাবে লিখবেন। আর এথিক্যাল ভ্যালু, এথিক্যাল ইস্যু কি, অনেস্টি। আপনি যেহেতু এফিসিয়েন্ট ওয়ার্কার বা আপনার দক্ষতা খুব ভালো এবং আপনার থিঙ্কিং অ্যাবিলিটি ভালো, পার্সোনাল গেইনস এবং পোস্টিং ও প্রমোশনের জন্য আপনি আপনার অনেস্টিকে কখনোই বিসর্জন দেবেন না। অনেস্টির ক্ষেত্রে, ইন্টিগ্রিটির ক্ষেত্রে আপনি যেহেতু অনেস্ট এবং একজন ইন্টিগ্রেটেড পার্সোনালিটি হিসেবে আপনি কোনো কনফিউজিং ডিসিশন নেবেন না, এখানে ইন্টিগ্রিটির ক্ষেত্রে একটা। আর আনবায়াসনেসের ক্ষেত্রে আপনি কখনোই বায়াস হিসেবে কাজ করবেন না। আপনার ডিউটিকে আপনি আগে গুরুত্ব দেবেন, কেননা আপনার ওপর একটা সমগ্র জেলা ডিপেন্ড করছে। আপনি একজন সিভিল সার্ভেন্ট, আপনি জনগণের সেবার জন্যই এই পদে যোগদান করেছেন, এই আইএএস চুজ করেছেন। তো আপনার দায়িত্ব অ্যাজ এ সিভিল সার্ভেন্ট বায়াসড হলে চলবে না। তো এই হচ্ছে এথিক্যাল ইস্যুগুলো, এইভাবে সলভ করতে হবে। তো এই ছিল আজকে ছোট আমাদের কেস স্টাডি। এটা একটু ক্রিটিক্যাল কেস স্টাডি ছিল, আমি বুঝতে পারছি খুব ক্রিটিক্যাল কেস স্টাডি ছিল। এবার যদি আপনারা কোনো রকম কনফিউশন থাকে, যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।